আমরা যখনই whenever there is a wound, body tends to make it heal. আমাদের nature have shaped us with giving some protective mechanism inside our body, and wound healing is a example of protective mechanism that have been inbuilt in our body. আমরা জানি যে where there is a wound, definitely it will heal by the nature, but medically we have classified how the wound become healed. আমরা সেখানে ভাগ করেছি যে phases of wound healing. আমরা একটা wound হলে সে woundটা কিভাবে heal করছে, how wound is become healing, we have categorized into 3 portions. One is the inflammatory phase, another one is the proliferative phase, and another one is the maturation and remodeling phase. Now the inflammatory phase টা আমরা গতদিন আলাপ করেছি, which starts immediately and continue up to 2 to 5 days. After the inflammatory phase, there is a proliferative phase. After the inflammatory stage, the proliferative stage lasts about 3 weeks or longer. তাহলে proliferative phase-টা আমরা up to 5 days পর্যন্ত কাউন্ট করতে পারি। এরপরে যে তোমার proliferative phase শুরু হয়, inflammatory phase up to 5 days, then proliferative phase starts, and it continue up to 3 weeks or longer, depending on the severity of the wound. ঠিক আছে? তো এর উদ্দেশ্যটা কি? এই ফেজের aim to repair the wound tissue, and the wound tissue is repair হয়েছে, এটা কিভাবে আমরা বুঝবো? That should be characterized by angiogenesis. লেখো angiogenesis, fibroplasia and granulation tissue formation, epithelialization and wound contraction. তাহলে এই যে proliferative ফেজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের উনটা এখন proliferative ফেজে আছে? সেটা এই ফেজটা ডিউরেশন হচ্ছে আফটার ইনফ্লামেটরি ফেজ, দ্যাট ইজ আফটার 5 days to up to 30 days, some 3 weeks, তার মানে 21 days. Sometimes it may be increases and according to the severity and depth of the wound. এবং এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? ফার্স্টলি সেখানে এনজিওজেনেসিস হবে। হোয়াট ডু ইউ মিন বাই এনজিওজেনেসিস? ফর্মেশন অফ নিউ ভেসেলস, এনজিওজেনেসিস হবে। তারপরে হচ্ছে কি ফাইব্রোপ্লেসিয়া অ্যান্ড গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে। যখন তোমার নিউ ভাস্কুলারাইজেশন হওয়ার পরে তোমার ফাইব্রাস টিস্যু ফর্মেশনটা হচ্ছে। ফাইব্রাস যেটাকে আমরা বলছি গ্রানুলেশন টিস্যু তৈরি হয়েছে। এই শব্দটা প্রায় আমরা ব্যবহার করি যে গ্রানুলেশন টিস্যু হয়েছে কি হয়নি এই কথাটা। এরপরে আসছে কি এপিথেলিয়াইজেশন। তো গ্রানুলেশন টিস্যু হওয়ার পরে ওটাকে তোমার এপিথেলিয়াল টিস্যুতে কনভার্সনটা হবে, যেটাকে আমরা বলি এপিথেলিয়াইজেশন। অ্যান্ড এরপরে কি হবে? উন্ড কন্ট্রাকশন। এবং যখন এপিথেলিয়াইজেশনটা হয়ে যাবে তখন উনটা কিন্তু কন্ট্রাক্টেড হয়ে যাবে। আগে যত ওয়াইড ছিল তার ওয়াইডনেসটা কমে যায়, উনটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। তাহলে এনজিওজেনেসিসের ভেতরে কি আসছে দেখো, ইট ইজ দি প্রসেস অফ নিউ ব্লাড ভেসেল ফর্মেশন অ্যান্ড ইজ নেসেসারি টু সাপোর্ট এ হিলিং উন্ড এনভায়রনমেন্ট। কেন? যদি আমরা এখানে নিউ ভাস্কুলারাইজেশন দরকার এই জন্যই, যদি ইফ দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই টু দি উন্ড, তাহলে কি হবে? বডির যে সমস্ত ডিফেন্সিভ ফোর্সগুলো আছে সেগুলো ওখানে পৌঁছাতে পারবে না। দ্যাট ইজ ওয়াই উন্ডটা হিল করবে না। ঠিক আছে? সো দ্যাট এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেয়ার মে ফার্স্ট অফ অল দেয়ার শুড বি এনজিওজেনেসিস। epithelial cells are attracted to the wound area chemotactically by the angiogenetic factors released by the platelets and macrophages. তাহলে এনজিওজেনেসিসের পরে আসে এপিথেলিয়াইজেশন, যেটা আছে সেখানে কি হচ্ছে এপিথেলিয়াল সেলগুলো আস্তে 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 ওখানে তোমার বডির ডিফেন্স মেকানিজমের জন্য সেখানে গ্র্যাজুয়ালি দে উইল অ্যাকুমুলেট অ্যান্ড আলটিমেটলি epithelial cell will formed. The epithelial growth and proliferation is also directly stimulated by the hypoxia and pressure and presence of lactic acid in the wound. যদি এই যে প্রসেসটা এটা directly related to the hypoxia and presence of lactic acid to the wound. If there is hypoxia, that is lack of oxygen supply, তাহলে কি হবে? এই প্রসেসটা hampered হবে।
ইফ দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড দেন দেয়ার উইল বি হাম্পার্ড হবে। তাহলে এই দুটো হচ্ছে মানে ডাইরেক্টলি রিলেটেড, অর্থাৎ যদি অক্সিজেন সাপ্লাই এডিকুয়েট না থেকে থাকে, যদি ল্যাকটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা এডিকুয়েট না হয়ে থাকে, বেশি হয়ে থাকে, তাহলে আমাদের উন্ড হিলিংটা হাম্পার্ড হবে। ফাইব্রোব্লাস্টিয়া অ্যান্ড গ্রানুলোসার টিস্যু ফর্মেশনটাও দি সেম টাইম। দেখো ফাইব্রোব্লাস্ট begin accumulation in the wound site 2 to 5 days after wounding and peaks at the 1 to 2 weeks post wounding. ফাইব্রোব্লাস্টটা তো আর ওইখানে উন্ডের ওখানে থাকে না, এটি সার্কুলেশনে থাকে। ফাইব্রোব্লাস্টগুলো ওখান থেকে আস্তে আস্তে যখন এক জায়গায় ইমার্জেন্সি হয়েছে, সেখানে তোমাকে বিভিন্ন সাহায্যকারী সংস্থা তোমার কাছে আসবে। হোয়ার দেয়ার ইজ এ ক্যাজুয়ালিটি দেয়ার ইজ মেনি ভলান্টিয়ার্স কাম টু দি সাইট টু হেল্প। এক এক ভলান্টিয়ারের কাজ এক এক রকম। লাইক দ্যাট ফাইব্রোব্লাস্ট ইজ ওয়ান ভলান্টিয়ার, সে আস্তে আস্তে তোমাকে ওখানে পৌঁছাচ্ছে। সাধারণত উন্ড সৃষ্টি হওয়ার পরের থেকেই সে আসা শুরু করে। ফাইব্রোব্লাস্ট বিগিন অ্যাকুমুলেশন ইন দি উন্ড 2 to 5 days আফটার উন্ডিং অ্যান্ড পিকস অ্যাট দি 1 to 2 weeks পোস্ট উন্ডিং। তো ফাইব্রোব্লাস্ট যখন আসা শুরু হলো 5 দিন পরের থেকে, এবং ম্যাক্সিমাম ওর কনসেন্ট্রেশনটা হয় আপ টু 1 to 2 weeks। এবং ওরা ওখানে পৌঁছানোর পরে তখন ওদের ফাইব্রোব্লাস্টের যে কাজ আছে সেখানে সে কাজ তারা স্টার্ট করে। গ্রানুলোসার টিস্যু কনসিস্ট অফ নিউ ব্লাড ভেসেলস, ফাইব্রোব্লাস্ট, ইনফ্লামেটরি সেলস, এন্ডোথেলিয়াল সেলস, মায়োফাইব্রোব্লাস্ট অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এখানে এই টার্মটা তো লিখে নাও যে গ্রানুলোসার টিস্যুটা, যে গ্রানুলোসার টিস্যু কনসিস্ট অফ নিউ ব্লাড ভেসেলস। যদি নিউ ব্লাড ভেসেল তৈরি না হয়ে থাকে, দেয়ার শুড বি নো চান্স অফ ডেভেলপিং গ্রানুলোসার টিস্যু। তাহলে আসছে কি, গ্রানুলোসার টিস্যু কনসিস্ট অফ নিউ ব্লাড ভেসেলস, ফাইব্রোব্লাস্ট, তাহলে এর জন্য ফাইব্রোব্লাস্টেরও প্রয়োজন আছে গ্রানুলোসার টিস্যু হতে হলে। ইনফ্লামেটরি সেলসের অবশ্যই প্রয়োজন আছে, এন্ডোথেলিয়াল সেলস অ্যান্ড মায়োফাইব্রোব্লাস্ট। আর কি থাকে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এই 4-5টা কম্পোনেন্ট নিয়ে আমাদের গ্রানুলোসার টিস্যুটা তৈরি হয়। অনেক সময় কিন্তু তোমাদের কোশ্চেন থাকে, হোয়াট ডু মিন বাই গ্রানুলোসার টিস্যু অ্যান্ড হোয়াট ইট কন্টেন্টস। তাহলে ইট কন্টেন্টস নিউ ব্লাড ভেসেলস, ফাইব্রোব্লাস্ট, ইনফ্লামেটরি সেলস, এন্ডোথেলিয়াল সেলস, মায়োফাইব্রোব্লাস্ট অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। লাস্ট অফ অল হচ্ছে এপিথেলাইজেশন, অর্থাৎ আমাদের স্কিন যেমন একটা অ্যাটিটিউডেড থাকে, ওই রকম একটা টিস্যু সেখানে ফর্মেশনটা হবে। এপিথেলিয়াল সেলস মাইগ্রেট অ্যাক্রস দি গ্রানুলোসার টিস্যু টু ফর্ম এ ব্যারিয়ার বিটুইন দি উন্ড অ্যান্ড দি এনভায়রনমেন্ট। কথাটা কত ইম্পর্টেন্ট দেখো, যে এপিথেলিয়াল সেলস মাইগ্রেট অ্যাক্রস দি গ্রানুলোসার টিস্যু টু ফর্ম এ ব্যারিয়ার বিটুইন দি উন্ড অ্যান্ড দি এনভায়রনমেন্ট। তাহলে যখন উন্ড এবং এনভায়রনমেন্টের মাঝে ও একটা ব্যারিয়ার সৃষ্টি করে দিল, যেটাকে আমরা বলছি এপিথেলাইজেশন। এবং ওয়ান্স দেয়ার ইজ এ উন্ড, ইট হিলস বাই এপিথেলাইজেশন, বাট ইট নেভার্স বি দি সেম অ্যাজ ইট ওয়াজ। একটা নতুন যে তোমার উন্ড হিল করলো যে টিস্যু দিয়ে, এটা কিন্তু কখনোই অরিজিনালের মতো হয় না, ডিউ টু দিস রিজন, যে একটা এপিথেলাইজেশনটা হয়েছে বটে, এটা একটা ব্যারিয়ার সৃষ্টি করে দিয়েছে এনভায়রনমেন্টের সাথে, তো কিন্তু এটা কিন্তু নর্মালি একদম অরিজিনাল স্কিনের মতো অ্যাটিটিউডেড আসতে পারে না। লাস্ট আছে উন্ড কন্ট্রাকশন। উন্ড কন্ট্রাকশন ইজ এ কি ফেজ অফ উন্ড হিলিং। If contraction continues for too long, it can lead to disfiguration and loss of function. তাহলে দেখো, wound contraction is a key substance for wound healing, but if it continues for long time, তাহলে কি হবে, সেটা ডিসফিগারেশন হয়ে যাবে। আমরা অনেক জায়গায় দেখেছি যে কোথাও একটা ঘা হয়েছে, there is a wound and wound heals but the skin become contracted, কন্ট্রাকচার ডেভেলপ করে গেছে। তার মানে এই যে উন্ড কন্ট্রাকশানটা অনেক দিন ধরে কন্টিনিউ করেছে, যার ফলে দেয়ার ডেভেলপস এ কন্ট্রাকচার। অ্যানাদার থিং, দি ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং ফেজ। অনেক সময় দেখবা যে উন্ড হিল করেছে, এপিথেলাইজেশন হয়েছে, এরপরে আরেকটু কিছুদিন যাওয়ার পরে, ওয়েট ফর সাম টাইম, দেখবে যে দি অ্যাপিয়ারেন্স অফ দি হিলিং প্রসেস বিকাম চেঞ্জড। দ্যাট ইজ যেটাকে আমরা বলি রিমডেলিং। হোয়াট ইজ দ্যাট? The maturation phase of the tissue repair begins when the level of collagen production and degradation equalizes. যখন গ্রানুলোসার টিস্যু হচ্ছে, এপিথেলাইজেশনটা হচ্ছে, সেখানে তোমার কোলাজেন টিস্যু তৈরি হচ্ছে। এবার এইটা অ্যাট টাইমস আফটার সাম টাইমস দেয়ার
maybe degradation also. কোলাজেনটা বাড়ছে at times it stops and it gradually degrades. এটাকে আমরা বলছি রিমডেলিং হয়ে একটা ডেফিনিটিভ শেপে যে ওটা স্টপ হচ্ছে, এটাকে আমরা বলছি রিমডেলিং, ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং। নাও টাইপস অফ উন্ড হিলিং, কয় ধরনের উন্ড আমরা উন্ডের ভিতরে হিলিং দেখতে পাই। টাইপস অফ উন্ড হিলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইউ মে হ্যাভ টু ফেস ইন মেনি অকেশনস। যে টাইপস অফ উন্ড হিলিং, ফার্স্ট কথা হচ্ছে যে প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং অ্যান্ড টার্সিয়ারি হিলিং। প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং অ্যান্ড টার্সিয়ারি হিলিং। হেমোরেজ আমরা পড়েছি না, প্রাইমারি হেমোরেজ, রিয়াকশনারি হেমোরেজ, হ্যাঁ, আর সেকেন্ডারি হেমোরেজ। আর উন্ড হিলিংয়ে আসছে প্রাইমারি হিলিং, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। এটাকে আরেকভাবে বলা হয় যে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন। প্রাইমারি হিলিংকে আরেক নামে বলা হয় যে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, দ্যাট ইজ when a wound is created especially with the minimal tissue damage, healing takes place by the approximation of the tissue edges with suture, staples, wound sealants etc. তাহলে এটা আমরা যখন বিশেষ করে একটা এক্সাম্পল বলি, একটা সার্জারিতে যখন আমরা একটা উন্ড সৃষ্টি করছি অ্যাট ডিউরিং দ্য প্রসেস অফ সার্জারি, দেন হোয়েন এভার উই হ্যাভ ফিনিশ দিস সার্জারি, then we close the wound by means of suturing or stapling or some other materials. We make the edges of the wound opposed. তাই তো, দুটো এজকে আমরা কাছাকাছি এনে দিচ্ছি। আমরা কাছাকাছি আনি উইথ দি মিনস অফ আইদার সুচারিং অর স্ট্যাপলিং অর সাম সিলিং ম্যাটেরিয়ালস অ্যাড করে আমরা দুটো এজকে উই মেক ইট ক্লোজ। এই ক্লোজটা যখনই আমরা করে দিচ্ছি তখনই প্রাইমারি হিলিং প্রসেস স্টার্ট করছে। দিস ইজ কল্ড healing by primary intention or primary healing. Okay.